আজকে আমরা ভারতের ইতিহাসে মুসলিমদের এমন কিছু অবদান নিয়ে কথা বলবো যা এই অঞ্চলের পরিচয়কে চিরদিনের জন্য গড়ে দিয়েছে। আমাদের আলোচনার শুরুতেই একটা বেশ অবাক করা দাবি, তাই না? যে ভারতের ৯৯% মানুষই নাকি জানেন না যে এই ২০টা জিনিস মুসলমানরা দেশে এনেছিল। তো চলুন এই দাবিটাকেই সূত্র ধরে আমরা আমাদের আজকের যাত্রাটা শুরু করি। হ্যাঁ, আমরা মোট ২০টা এমন অবদানের কথা বলবো যা এই উপমহাদেশের পরিচয়কে অনেকটাই তৈরি করে দিয়েছে। তো এই লম্বা তালিকাটা সহজে বোঝার জন্য আমরা সবগুলোকে ৪টে মূল ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে স্থাপত্য, তারপর ভাষা, সঙ্গীত, বিশ্বাস, এরপর জীবনের স্বাদ আর স্টাইল, আর সবশেষে শাসন আর সমাজের ভিত্তি। প্রথমেই আসা যাক সেই দিকে যা চোখে দেখা যায়, যা বিশাল, মানে সেই সব আইকনিক স্থাপত্য যা ভারতের মানচিত্রকেই যেন নতুন করে এঁকে দিয়েছে। এই দেখুন, স্থাপত্যের কথা বলতে গেলেই যে নামগুলো মাথায় আসে, তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার, জামা মসজিদ, আগ্রা ফোর্ট থেকে ফতেহপুর সিকরি বা হুমায়ুনের সমাধি, এগুলো কিন্তু শুধু ইট পাথরের সৌধ নয়, এর প্রত্যেকটা আসলে পারস্য আর ভারতীয় শিল্পরীতির এক অসাধারণ মেলবন্ধন, আর এগুলো এখন ভারতের পরিচয়েরই একটা অংশ হয়ে গেছে। আর এই বিশাল স্থাপত্যগুলোর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? সেটা হলো বাগান তৈরির শিল্প। মানে একটা ফর্মাল বাগান, বা যাকে বলা হতো চারবাগ, এই স্টাইলটাতেই প্রথম প্রকৃতি আর স্থাপত্যকে এমনভাবে মেলানো হয়েছিল যা আগে কেউ ভাবেনি। আচ্ছা, তো ইট পাথর স্থাপত্যের কথা তো হলো, এবার চলুন দেখি এই প্রভাবটা কিভাবে আরও গভীরে গেল, কিভাবে এটা মিশে গেল ভাষা, সঙ্গীত আর বিশ্বাসের মতো সূক্ষ্ম জিনিসে, যা একটা সমাজের আসল আত্মা তৈরি করে। যেমন ধরুন উর্দু ভাষার কথা, এটা তো শুধু একটা ভাষা নয়, এটা হলো সাংস্কৃতিক মিলনের একটা জীবন্ত প্রতীক। ফার্সি, আরবি আর এখানকার নানান লোকাল ডায়ালেক্ট মিশে গিয়ে যে কাব্যিক আর সমৃদ্ধ ভাষাটা তৈরি হলো, সেটা শুধু কথা বলার জন্যই নয়, হয়ে উঠল কবিতা আর সাহিত্যের এক বিশাল ভাণ্ডার। শুধু ভাষা নয়, শিল্প আর প্রশাসনেও কিন্তু পারস্যের সংস্কৃতির একটা গভীর ছাপ পড়েছিল। তার সাথে যোগ হল কাওয়ালির মতো ঈশ্বরের প্রতি ভালোবাসার গান আর সুফিবাদের সেই আধ্যাত্মিক দর্শন যা আত্মার শান্তির কথা বলে। এই সবকিছু মিলেমিশে কিন্তু এখানকার সাংস্কৃতিক আর আধ্যাত্মিক জগতে একটা নতুন ঢেউ এনেছিল। সংস্কৃতির পর এবার আসা যাক আরও ব্যক্তিগত স্তরে, মানে আমাদের রোজকার জীবনে কিভাবে এই প্রভাবগুলো আমাদের খাবার আর পোশাকের অংশ হয়ে গেল, চলুন দেখি। খাবারের কথা উঠলেই তো জিভে জল চলে আসে। ভাবুন তো, কাবাব, নান, বিরিয়ানি, এই নামগুলো ছাড়া কি চলে? মাংস ঝলসানোর যে নতুন স্টাইল, তন্দুরে সেকা নরম তুলতুলে রুটি আর চাল মাংসের সেই অসাধারণ মেলবন্ধন, এগুলো তো রান্নার জগতে একটা বিপ্লব ছিল। আর আজও দেখুন, এই খাবারগুলোই আমাদের খাদ্য সংস্কৃতির একেবারে কেন্দ্রে রয়েছে। খাবারের পর যদি পোশাকের কথায় আসি, তাহলে শেরবানির নামটা বলতেই হয়। একটা ফর্মাল কোটের মতো দেখতে এই পোশাকটা কিন্তু সময়ের সাথে সাথে এখানকার অনুষ্ঠানের একটা আইকনিক অংশ হয়ে উঠেছে। সবশেষে চলুন সেই ভিত্তিগুলোর দিকে তাকানো যাক যার ওপর দাঁড়িয়ে সমাজ, শাসন ব্যবস্থা আর অর্থনীতিকে সাজানো হয়েছিল। এ দেখুন, শাসন আর সমাজের কাঠামোতেও এর ছাপ স্পষ্ট। যেমন দরবার বা রাজসভা, যা প্রশাসনকে একটা ফর্মাল চেহারা দিয়েছিল। শিক্ষার জন্য ছিল মাদ্রাসা, যা জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে উঠেছিল। আবার দেশের অর্থনীতিকে ঠিক রাখতে চালু হয়েছিল স্ট্যান্ডার্ড মুদ্রা বা কারেন্সি, যা ছিল দারুণ একটা পদক্ষেপ। এমনকি শহরগুলোকে যে একটা পরিকল্পনা করে গড়া যায়, সেই ধারণার ভিত্তিও কিন্তু তখনই তৈরি হয়েছিল, যার প্রভাব আজও আমরা দেখি। তাহলে দেখুন, তাজমহল থেকে শুরু করে বিরিয়ানি, উর্দু ভাষা থেকে শহরের পরিকল্পনা, এই পুরো তালিকাটা দেখার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন দুটো সংস্কৃতি শত শত বছর ধরে এভাবে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন কি আর আলাদা করে বলা যায় যে কোনটা কার, কোথায় একটা শেষ আর অন্যটা শুরু? হয়তো এই মিলেমিশে যাওয়াই এই অঞ্চলের সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় শক্তি।